ঠিক আছে, আজকে আমরা যে অধ্যায়টা পড়ব তার নাম হচ্ছে রক্ত ও সংবহনতন্ত্র। পরিপাক এবং শোষণ। এই অধ্যায়ের শুরুতে আমি বলেছিলাম যে মানবদেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত। মানবদেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত। অর্থাৎ অনেকগুলো তন্ত্র একত্রিত হয়ে হিউম্যান বডি ফর্ম করে। আবার যদি আমরা তন্ত্রগুলোকে বিভাজন করি তাহলে দেখতে পাবো এগুলো অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। যদি আমরা অঙ্গগুলোকে বিভাজন করে দেখতে হলে অনেকগুলো টিস্যুর সমন্বয়ে গঠিত। যদি আমরা টিস্যুগুলোকে বিভাজন করে দেখব অনেকগুলো কোষের নিয়ে টিস্যু গঠিত। তাহলে অনেকগুলো কোষ মিলে তৈরি হচ্ছে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হচ্ছে, আর অনেকগুলো তন্ত্র মিলে মানবদেহ তৈরি হচ্ছে। এরকম আমাদের বডিতে অনেকগুলো তন্ত্র আছে, যেমন পরিপাক এবং শোষণতন্ত্র, স্নায়ুতন্ত্র, রক্ত এবং সংবহনতন্ত্র, শোষণ এবং শ্বাসক্রিয়া একটা তন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, আর অনেকগুলো তন্ত্র আছে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায় রক্ত এবং সংবহনতন্ত্র। ঠিক আছে, আজকে আমরা শুরু করি। তার আগে আমি আমার যে পার্সোনাল বায়োলজি ব্যাচ আছে তার রুটিনটা আমি দেখাচ্ছি। এই যে আজকে হচ্ছে 16 তারিখ। আজকে টপিক আছে হচ্ছে রক্ত। আজকে আমরা রক্ত এই টপিকটা পুরোপুরি পড়ে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, শুরু করছি। তাহলে শুরুতে আমরা বুঝলাম যে মানবদেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে রক্ত এবং সংবহনতন্ত্র। আমাদেরকে প্রথমে জানতে হবে এই রক্ত এবং সংবহনতন্ত্র এটা প্রথম কোন বিজ্ঞানী এটা প্রথম প্রবর্তন করেন। কোন বিজ্ঞানী? এই যে প্রথমে দেখুন লেখা আছে উইলিয়াম হার্ভে। বিজ্ঞানী উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানবদেহের রক্ত সংবহনের প্রক্রিয়া বর্ণনা দিন। এটা একটা ইনফো, এটা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। নাম হচ্ছে উইলিয়াম হার্ভে, বাকিগুলো পড়া দরকার নেই। এখন দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে রক্ত কী। রক্ত কী এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা পড়ছি রক্ত এবং সংবহনতন্ত্র, ভালো করে খেয়াল করো যে মানব দেহে 4 ধরনের টিস্যু আছে। মানব দেহে 4 ধরনের টিস্যু আছে, আর উদ্ভিদ দেহে আছে 2 ধরনের টিস্যু। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মানব দেহে টিস্যু আছে কয়টা? 4 ধরনের। আর উদ্ভিদে টিস্যু আছে 2 ধরনের, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। তাহলে মানব দেহে কী ধরনের টিস্যু আছে? নাম্বার 1 হচ্ছে আবরণী টিস্যু, নাম্বার 2 হচ্ছে যোজক টিস্যু, নাম্বার 3 হচ্ছে পেশি টিস্যু, নাম্বার 4 হচ্ছে স্নায়ু টিস্যু। খুব গুরুত্বপূর্ণ, এই বক্সটা খুব গুরুত্বপূর্ণ, এটা লাগবে। রক্ত কী এটা বুঝতে গেলে এই বক্সটা লাগবে। যে 1 নম্বর হচ্ছে আবরণী টিস্যু। এই আবরণ টিস্যুর কাজ কি? আমাদের দেহের যে আবরণ, কাভারিং, আমাদের বডির যে কাভারিং সেটা মূলত করে হচ্ছে আবরণী টিস্যু। যোজক টিস্যুর অনেকগুলো কাজ আছে। পেশি টিস্যু আমাদের মূলত যে মাসেলগুলো আছে পেশি, সেগুলো হচ্ছে পেশি টিস্যু দিয়ে তৈরি হয়। আর স্নায়ু টিস্যু আমাদের যে উদ্দীপনা যে সৃষ্টি করে, উদ্দীপনা তৈরি করে এবং সে অনুযায়ী রিফ্লেক্স প্রদান করে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু।
এখন আমরা পড়বো যোজক টিস্যু কী, তাই না? যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, ইংরেজিতে বলা হয় কানেকটিভ টিস্যু। এই যে খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখতে হবে। আমরা ছোটোবেলা থেকে জানি, কি জানো? ছোটোবেলা থেকে আমরা কি জানি, রক্ত কি জানি, আমরা সবাই পড়ি যে রক্ত এক ধরনের তরল যোজক কলা। এই কলা বা টিস্যু, এটা আমরা সকলে জানি, তরল যোজক কলা। তাহলে আমরা ব্রডলি বলতে পারি যে রক্ত এক ধরনের যোজক টিস্যু। এটা আমরা ব্রডলি বলতে পারি, রক্ত এক ধরনের যোজক টিস্যু। এখন আমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই যে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু যে আছে, এই যে কানেকটিভ টিস্যু যেটা আছে এর ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, কানেকটিভ টিস্যু প্রপার, আর হচ্ছে কিছু স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আছে, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আছে, আর কিছু সাপোর্টিং আছে, সাপোর্টিং কানেকটিভ টিস্যু। ভালো করে খেয়াল করে দেখো, এটা কিছু হচ্ছে প্রপার, কিছু স্পেশালাইজড, আর কিছু সাপোর্টিং, তিনটা ভাগে ভাগ করতে পারে। এখন এই কানেকটিভ টিস্যু যে প্রপার আছে, এই স্পেশালাইজড যে কানেকটিভ টিস্যু আছে না, এই স্পেশালাইজড বা বিশেষায়িত কানেকটিভ টিস্যু হচ্ছে তিনটা। একটা হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, ঠিক আছে? ভালো করে দেখো। তাহলে স্পেশালাইজড যে কানেকটিভ টিস্যু আছে তার মধ্যে তার উদাহরণ হচ্ছে ব্লাড। আমাদের যে ব্লাড বা রক্ত, সেটা হচ্ছে এক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। সাপোর্টিং কানেকটিভ টিস্যুর মধ্যে কী আছে? সাপোর্টিং কানেকটিভ টিস্যুর মধ্যে আছে হচ্ছে বোনস, মানে আমাদের যে অস্থিগুলো আছে, এবং কার্টিলেজ, অস্থি এবং তরুণাস্থিগুলো হচ্ছে সাপোর্টিং কানেকটিভ টিস্যু, যেগুলো আমাদের মুভমেন্টে হেল্প করে, নড়াচড়ায় হেল্প করে, ঠিক আছে? আর কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে আছে ডেন্স আছে এবং লুজ আছে, লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু আছে। এগুলোর মধ্যে স্কিনে আমাদের এক ধরনের থাকে, স্কিনের তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে একদম বাইরে থাকে এপিডার্মিস, ভিতরে ডার্মিস, আর একদম ভিতরে থাকে হচ্ছে এন্ডোডার্মিস। এর ডার্মিসটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপারের উদাহরণ, কানেকটিভ টিস্যু প্রপারের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে এই যে রক্ত হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি? রক্ত যদি পরীক্ষায় মানে প্রশ্ন আসে, বা যদি কেউ জিজ্ঞাসা করে যে রক্ত মূলত কি, প্রশ্ন হচ্ছে রক্ত কি, উত্তর আমরা কি দেব? আমরা শুরুতে পড়েছি যে মানবদেহে 4 ধরনের টিস্যু থাকে, এর মধ্যে একটা হচ্ছে যোজক টিস্যু। তাহলে আমরা লিখব রক্ত হচ্ছে যোজক টিস্যু, এটা আমরা বলতে পারি। এখন যোজক টিস্যুরও 3টা ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে স্পেশালাইজড বা বিশেষায়িত। তাহলে আমরা বলতে পারি রক্ত হচ্ছে তরল বিশেষায়িত যোজক টিস্যু। কি বলতে পারি? তরল বিশেষায়িত যোজক টিস্যু। ক্লিয়ার? তাহলে রক্ত কি এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম তার সামারি কি? তার সামারি হচ্ছে 2টা। আমরা প্রথমে আমরা পড়লাম হচ্ছে মানবদেহ অনেকগুলো তন্ত্র বা সিস্টেমের সমন্বয়ে গঠিত। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে রক্ত এবং সংবহন তন্ত্র।
কোন বিজ্ঞানী সর্বপ্রথম রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিই? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। ঠিক আছে, এরপরে আমরা পড়লাম হচ্ছে রক্ত কি। রক্ত হচ্ছে এক ধরনের যোজক টিস্যু। আমরা এরপরে পড়লাম যোজক টিস্যু তিনটা ক্লাসিফিকেশন: প্রপার, তারপর স্পেশালাইজড এবং হচ্ছে সাপোর্টিং। এর মধ্যে রক্ত হচ্ছে বিশেষায়িত যোজক টিস্যু। আশা করছি এটা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এই যে সামনের দিকে আমরা অগ্রসর হই। আমাদের আজকে টপিক হচ্ছে রক্ত। রক্ত কি আমরা পড়া শেষ আমাদের। এখন দেখো, সংবহন তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। সংবহন তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, একটা লসিকা সংবহন তন্ত্র। কারণ দেখো, রক্ত এবং লসিকা দুইটাই হচ্ছে লিকুইড বা তরল, দুইটা হচ্ছে তরল। তাহলে সংবহন তন্ত্র যে আছে, সার্কুলেশন যে সিস্টেম আছে, তাকে দুই ভাগে ভাগ করা হয়: রক্ত সংবহন, লসিকা তন্ত্র। এখন রক্ত সংবহন তন্ত্র কী কী নিয়ে গঠিত? এটা রক্ত নিয়ে গঠিত। রক্ত বাহিকা, যার মধ্যে দিয়ে রক্ত চলবে, যার মধ্য দিয়ে রক্ত চলবে, রক্ত, সেগুলো হচ্ছে রক্তবাহিকা। রক্ত লাগবে, রক্তবাহিকা লাগবে। আর আমরা জানি রক্ত পাম্প করে হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে, হৃৎপিণ্ড লাগবে। আর লসিকাতন্ত্র লসিকাতন্ত্র কী কী নিয়ে গঠিত? এক নম্বর লসিকা লাগবে, লসিকা বা লিম্ফ রস বলা হয়। ঠিক আছে, রক্তের মতনই। লসিকা গ্রন্থি লাগবে, লসিকা নালী লাগবে। একদম সহজ, এটা আমরা তাহলে এটা বুঝতে পারবো। দেখো, সংবহন তন্ত্র এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, একটা লসিকা সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কী কী নিয়ে গঠিত? এটা হচ্ছে এক নম্বর রক্ত। সেই রক্তগুলো চলাচল হলে কী লাগবে? রক্তবাহিকা লাগবে। এবং সেই রক্তটা পাম্প হওয়ার জন্য লাগবে হৃৎপিণ্ড। তাহলে রক্ত, রক্তবাহিকা, হৃৎপিণ্ড, শেষ শেষ। লসিকাতন্ত্র। আর লসিকাতন্ত্র কী কী নিয়ে গঠিত? লসিকাতন্ত্র মূলত লসিকা নিয়ে গঠিত। লসিকা নালী লাগবে এবং লসিকা গ্রন্থি লাগবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তাহলে এখন আমরা রক্ত সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দেখব, যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো, শুরুতে আমরা পড়লাম রক্ত কি, হোয়াট ইজ ব্লাড। রক্ত হচ্ছে তরল বিশেষায়িত যোজক কলা। আই রিপিট, রক্ত হলো তরল বিশেষায়িত যোজক টিস্যু। এখন রক্ত সম্পর্কে আমরা দেখব। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে, অর্থাৎ একটা অ্যাডাল্ট মানুষ, 70 কেজি ওজনের একজন অ্যাডাল্ট মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা আমাদের মনে রাখতে হবে, যেটা সুস্থ সবল মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। ঠিক আছে, ঠিক আছে। এটা মহিলার দেহে কিছুটা কম থাকে, এই যে 4.5 থেকে 5.5 লিটার থাকে, কিছুটা কম থাকে। কেন কম থাকে প্রশ্ন আছে না? আসলে দেখো, এখানে আসলে এরকম প্রশ্ন হয় না, কিন্তু প্রশ্ন আসলে করা যায় যে পুরুষের দেহে 5 থেকে 6 লিটার থাকে আর মহিলার দেহে একটু কম থাকে, প্রায় হাফ লিটার কম থাকে। কেন? কারণ মহিলাদের দেহে কি আছে, মহিলাদের প্রত্যেকটা মাসের পরে মাসে তাদের রজচক্র হয়। এর মাধ্যমে রক্ত বের হয়ে যায়। এর মাধ্যমে রক্ত বের হয়ে যায়, এই যে রজচক্রের মাধ্যমে রক্ত বের হয়ে যায়। এই কারণে এদের দেহে মানে স্বাভাবিকের তুলনায় যেটা পুরুষের দেহে 5 থেকে 6 লিটার, এর দেহে থাকে 0.5 লিটার কম থাকে। ক্লিয়ার? এটা তোমরা জানার জন্য বললাম, এটা পরীক্ষা সাধারণত আসে না। ঠিক আছে, তুমি জানার জন্য জানা ভালো। তাহলে কি বললাম আমি? এরপরে আমরা কি জানবো? যে দেহের মোট ওজনের 8%,
যদি 70 কেজি কোনো ব্যক্তির দেখি তাহলে 8%। 70 কেজি ওজনে যদি কোনো হয় তাহলে আমরা দেখবো 8%। 8%, ঠিক আছে, 8% থাকে হচ্ছে রক্ত। যদি কোনো ব্যক্তির ওজন হয় 70 কেজি, এর 8% থাকে হচ্ছে রক্ত, ঠিক আছে। এর রক্ত সামান্য ক্ষারীয়, এটা পরীক্ষায় আসে। আমরা জানি যার পিএইচ হচ্ছে 7, পিএইচ সেটা হচ্ছে নিউট্রাল। 7-এর কম যে হচ্ছে অ্যাসিডিক, 7-এর বেশি হচ্ছে অ্যালকালাইন, মানে এটা অম্লীয়, এটা হচ্ছে ক্ষারীয়। এবং রক্তের পিএইচটা খুব গুরুত্বপূর্ণ, 7.35 থেকে 7.45, এটা একদম মুখস্থ রাখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট রক্তের পিএইচ। তাহলে দেখো 7-এর সামান্য বেশি, এই জন্য বলা হয় সামান্য ক্ষারীয়। পরীক্ষায় প্রশ্ন আছে, ঠিক আছে, সম্পর্কে যে নিচের কোন তথ্যটি রক্ত সম্পর্কে ভুল, সেখানে দেওয়া থাকে শুধু ক্ষারীয়, কিন্তু উত্তর হবে না সামান্য ক্ষারীয়। রক্তের তাপমাত্রা কত? আমাদের বডির যে তাপমাত্রা, আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। রক্তেরও হচ্ছে 36 থেকে 38, ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, এটা আপেক্ষিক গুরুত্ব, মানে পানির তুলনায় কতটুকু গাঢ়, ঠিক আছে, পানির তুলনায় কতটুকু গাঢ় এটাকে বলে আপেক্ষিক গুরুত্ব, যেটা হচ্ছে পানিকে 1 ধরা হয় পানি, তাহলে রক্ত পানির চেয়ে অবশ্যই গাঢ়, তাহলে 1.065। এই কয়টা তথ্য মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখান থেকে একটাই কনসেপ্ট দিলাম, যে এই যে আমরা দেখলাম এটা পুরুষের দেহে 5 থেকে 6 লিটার থাকে রক্ত, সুস্থ সবল পুরুষের দেহে, আর মহিলার দেহে 0.5 লিটার কম থাকে, মানে 4.5 থেকে 5.5 থাকে। এই 0.5 কম হওয়ার কারণ কি? কম হওয়ার কারণ হচ্ছে মহিলাদের প্রতি মাস পর, ঠিক আছে, মান্থলি এদের একটা সাইকেল হয়, যে রজ সাইকেল চলে, এই কারণে এদের রক্ত তুলনামূলক পুরুষের তুলনায় 0.5 লিটার কম হয়, হাফ লিটার কম হয়, ঠিক আছে। এই কনসেপ্টটা মনে রাখবে, তাহলে শেষ, ডান। রক্ত কি? রক্ত এক ধরনের তরল বিশেষায়িত যোজক টিস্যু, পড়া শেষ। এখন দেখো দেখো এই যে ভালো করে দেখো, রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, এই যে দেখো এখানে একটা বিষয় আছে, আসলে রক্তের মধ্যে কি থাকে, রক্তের উপাদান কি কি? রক্তের উপাদান দুইটা, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। ক্লিয়ার না? তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার। রক্তের উপাদান দুইটা, একটা হচ্ছে রক্ত রস, কি বললাম, রক্তের উপাদান মৌলিকভাবে দুইটা, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। এখন রক্তের উপাদানগুলোকে আমি পৃথক করতে যাচ্ছি। কীভাবে পৃথক করব? সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ করলে পৃথক করা যাবে। তো রক্ত থেকে যদি আমরা রক্তের উপাদানগুলোকে, আমরা বললাম রক্তের উপাদান দুইটা, রক্ত রস এবং রক্ত কণিকা, যদি এগুলোকে পৃথক করতে চাই, ডিফারেন্সিয়েট করতে চাই, কীভাবে করব? প্রসেস হচ্ছে সেন্ট্রিফিউজ করব। এই যেটা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে মূলত সেন্ট্রিফিউজ করা হয়। এটা টেস্ট টিউবে, এই যেটা টেস্ট টিউবে রক্ত নেওয়া হয়, নেওয়ার পরে এই সেন্ট্রিফিউজও দেওয়া হয়। এখানে এই মেশিনের মাধ্যমে অনেকবার, প্রায় মিনিটে 3000 বার ঘোরানো হয়, এবং এই ঘোরানোর ফলে তোমার নিচে রক্তকণিকাগুলোর নিচে অদক্ষেপ পড়ে। অদক্ষেপ কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, অদক্ষেপ কি? যে ভারী যেটা আছে, ঠিক আছে, সেটা নিচে অদক্ষেপ পড়ে, আর উপরের দিকে ভেসে থাকে হচ্ছে রক্ত রস বা প্লাজমা। তাহলে পড়া হচ্ছে, যদি আমরা চাই যে রক্তের উপাদানগুলোকে পৃথক করব, তাহলে কি করব? তাহলে আমরা সেন্ট্রিফিউজ করতে পারি, রক্তকে সেন্ট্রিফিউজ করতে পারি। যদি আমরা রক্তকে সেন্ট্রিফিউজ করি, তাহলে নিচের দিকে পাবো, অর্থাৎ অদক্ষেপ জমা হবে হচ্ছে রক্ত কণিকাগুলো, আর এই যে উপরে উঠে আসবে হচ্ছে এই যে হলুদ যে অংশটা, এটা হচ্ছে রক্তরসটা হচ্ছে উপরে আসবে, আর রক্ত কণিকাটা হচ্ছে নিচে জমা হবে, রক্ত কণিকা। ক্লিয়ার এটা? এতটুকু পড়লে শেষ, পড়াশোনা শেষ। এখন
দেখো এই যে রক্ত রস বা প্লাজমা এটা কত পার্সেন্ট হয় টোটাল যে ব্লাড 100% যে ব্লাড, ঠিক আছে, বা 100 গ্রাম যদি আমরা ব্লাড নেই, 100 গ্রাম যদি ব্লাড নেই আমরা 55%, তো 55 গ্রাম পাবো রক্ত রস, আর 45 গ্রাম পাবো হচ্ছে রক্তকণিকা। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। 45% পাবো হচ্ছে রক্তকণিকা। 45% রক্তকণিকার মধ্যে 44% হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা দেখাচ্ছি সামনে, ঠিক আছে। তাহলে এটা গেল। এই যে হেমাটোক্রিট এগুলো দিছে, এগুলো লাগবে না। এই যে এই যন্ত্রটা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র, 55% পাবো, শেষ। এই দেখো এই চারটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। তো দেখো আমরা বললাম রক্তকে যদি আমরা রক্তের উপাদানের উপর ভিত্তি করে ভাগ করি তাহলে কি পাবো? রক্তের উপাদান মৌলিকভাবে দুইটা, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, একটা রক্তকণিকা। ক্লিয়ার? রক্ত রস বা প্লাজমা থাকে হচ্ছে 55% আর কণিকা থাকে 45%। 55 আর 45 যোগ করলে 100%। যদি আমরা 100 গ্রাম রক্ত নিই, কোনো ব্যক্তির কাছ থেকে 100 গ্রাম রক্ত নিলাম, সেই রক্তের মধ্যে 55 গ্রাম পাবো হচ্ছে রক্ত রস, এই 45 গ্রাম পাবো হচ্ছে রক্তকণিকা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো এই যে রক্ত রস যেটা আছে, এই রক্ত রসের মেইনলি উপাদান হচ্ছে পানি। 90 থেকে 92% পানি থাকে। আসলে যে কোনো রসের, যে কোনো রস, রক্ত রস, লসিকা রস, ঠিক আছে, এর ম্যাক্সিমাম অংশে হচ্ছে পানি থাকে, এটা মনে রাখবা। তাহলে রক্ত রসের কী কী উপাদান আছে? মেইন উপাদান হচ্ছে পানি। কত পার্সেন্ট? 90 থেকে 92%। আর থাকে কিছু কঠিন পদার্থ থাকে যেটা 8 থেকে 10%। এই কঠিন পদার্থকে আবার ভাগ করা হয়, আমরা জানি পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, জৈব এবং অজৈব। অজৈব কিছু আছে, জৈব কিছু আছে। অজৈব কী আছে? এই যে দেখো যেগুলো আমরা জানি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এগুলোই আছে, এগুলো লাগে না সেরকম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, লৌহ, তামা, এগুলো আছে হচ্ছে অজৈব। অজৈব উপাদান খুব কম পরিমাণ থাকে। আর হচ্ছে জৈব উপাদান, এটা খুব গুরুত্বপূর্ণ। জৈবর মধ্যে আছে হচ্ছে প্লাজমা প্রোটিন, অর্থাৎ যে সমস্ত প্রোটিন প্লাজমা বা রক্তরসে থাকে সেগুলোকে বলে প্লাজমা প্রোটিন। যে সমস্ত প্রোটিন প্লাজমা বা রক্তরসে থাকে, বিদ্যমান থাকে, তাকে বলা হয় প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের নামগুলো এমসিকিউর জন্য হাইলি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন খুব ইম্পর্টেন্ট জানো? প্রত্যেকটা পরীক্ষায় আসে এই প্লাজমা প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট। এটার কারণ হচ্ছে আমাদের ব্লাডের যে কলয়েডাল অসমোটিক প্রেশার, এটা মেনটেন করে হচ্ছে এই প্লাজমা প্রোটিনগুলো। ওটা তোমার জানা লাগবে না, ঠিক আছে। এখন মনে রাখবা কীভাবে? মনে রাখার শর্ত হচ্ছে GPA 5। এ দেখো জি দিয়ে মনে রাখবা হচ্ছে গ্লোবিউলিন, জি ফর গ্লোবিউলিন, পি ফর হচ্ছে কি প্রোথম্বিন, এ ফর হচ্ছে অ্যালবুমিন, 5 ফর হচ্ছে ফাইব্রিনোজেন। GPA 5। GPA 5 দেখবা, ঠিক আছে, মনে রাখবে, এটা ছন্দ, এটা মনে রাখতে হবে যে পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি প্লাজমা প্রোটিনের উদাহরণ, অথবা নিচের কোনটি প্লাজমা প্রোটিনের উদাহরণ নয়। খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলো জৈব। আরও আছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে মাছ মাংসগুলো খাই, এগুলো পরিপাক হওয়ার পরে কি হয়? অ্যামিনো অ্যাসিড হয়। সে অ্যামিনো অ্যাসিড রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে যায়। কোষে গিয়ে কি হয়? আমরা জানি যে একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন। স্ট্রাকচার হচ্ছে এরকম, NH2 এবং হচ্ছে আর এই যে NH2 বা অ্যামিন মূলক থাকে, এই অ্যামিন মূলকটা বের হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। পরিবারে কিন্তু আমি পড়িয়েছি ডিঅ্যামিনেশন কি।
NH2 মূলকটা বের হয়ে যায় হলো ডিঅ্যামিনেশন। ডি ফর ডিলেট, অ্যামিনেশন মানে অ্যামিন মূলক। সেই অ্যামিন মূলক থেকে তৈরি হয় যে অ্যামিন, এই যে NH2, এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া তৈরি করে ইউরিয়া অর্নিথিন চক্রের মাধ্যমে। সেই ইউরিয়া, এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া সবগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ। আর কিছু অন্যান্য পদার্থ থাকে, গ্লুকোজ থাকতে পারে সামান্য, যদি বেশি গ্লুকোজ থাকে সমস্যা। যদি ইনসুলিনের পরিমাণ কম হয় বডিতে, ইনসুলিন, তোমাদের কাছে প্রশ্ন থাকলো আমার, ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসরণ হয়, এটা তুমি জানাবা আমাকে। তাহলে যেটা বলছিলাম যে গ্লুকোজ, ইনসুলিন লাগে, গ্লুকোজ প্রত্যেকটা কোষে প্রবেশ করতে ইনসুলিন লাগে। যদি ইনসুলিনের পরিমাণ কম হয় তাহলে বেশি বেশি রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল বেশি হয়ে যাবে। এটা ডায়াবেটিসে হয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হয়। তাহলে কী আছে, গ্লুকোজ আছে, লিপিড আছে, হরমোন আছে, এনজাইম আছে, রসায়ন পদার্থ, শেষ। তাহলে এইখান থেকে এই যে বললাম যে জৈব উপাদান যেগুলো আছে এর মধ্যে এই দুইটা ভালো করে পড়ো, প্লাজমা প্রোটিন এবং নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, শেষ। এখন দেখো কি পড়বা, এখন রক্তকণিকা, এটা হচ্ছে 45%, আর রক্তরস 55%, ক্লিয়ার? রক্তকণিকাকে 3টা ভাগে ভাগ করা হয়। লোহিত রক্তকণিকা, যেটাকে RBC বলা হয়, RBC, রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, WBC, হোয়াইট ব্লাড সেল, আর অনুশক্রিকা, প্লাটিলেট। ইংরাজি নামগুলো শুধু পড়বা, ঠিক আছে? লোহিত, শ্বেত এবং অনুশক্রিকা। শ্বেতকে আবার দানার উপর ভিত্তি করে, দানাদার কি অদানাদার ভিত্তি দুই ভাগে ভাগ করা হয়। গ্র্যানিউল, গ্র্যানিউল মানে দানা, গ্র্যানুলোসাইট, আর মানে হচ্ছে না, গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানা নেই। দানা নেই কার? লিম্ফোসাইট, মনোসাইট এবং লিম্ফোসাইটে দানা নেই। আর দেখো দানা জাতীয় কোনো বিষয়, দানা তো আমরা সেটা হাতে নিলে ফিল করতে পারি, অনুভব করতে পারি দানা। এই যে যার নামে শেষে ফিল আছে সেগুলো দানাযুক্ত। ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এগুলো আমরা হচ্ছে দানাদার শ্বেতরক্তকণিকার উদাহরণ, ঠিক আছে? তাহলে পড়া আমাদের শেষ। রক্তের এই যে উপাদানগুলো পড়া আমাদের শেষ, এগুলো ভালো করে পড়বা। এই যে দেখালাম GPA 5 দিয়ে, জিপিএ 5 দিয়ে দেখালাম, ঠিক আছে? GPA 5 দেখালাম, এটা দেখে নিবা, এটা খুব ইম্পর্টেন্ট। G ফর গ্লোবিউলিন, P ফর প্রথমবিন, A ফর অ্যালবুমিন, 5 ফর ফাইব্রিনোজেন। এখন আসো আমরা পড়বো রক্তরস বা প্লাজমা। এই টপিকটা পড়ে আজকে পড়া শেষ, রক্তরস বা প্লাজমা। তাহলে আমরা শুরুতেই পড়লাম রক্তের উপাদান মৌলিকভাবে 2টা, রক্তরস এবং রক্তকণিকা। এটা আমরা সেন্ট্রিফিউজ করলে পাবো, রক্ত যদি আমরা সেন্ট্রিফিউজ করি তাহলে এটা পাবো। তাই রক্তরস থাকে হচ্ছে 55%, শুরুতেই পড়লাম, মনে রাখবা, শেষ। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 3 লিটার থাকে হচ্ছে এই রক্তরস প্লাজমা। আই রিপিট, রক্ত থাকে 5 থেকে 6 লিটার, 3 লিটার থাকে হচ্ছে রক্তরস, পেঁচ লাগানো যাবে না, রক্তরস থাকে 3 লিটার, আর রক্ত থাকে 5 থেকে 6 লিটার, শেষ। এখন এই রক্তরসের কাজ কি? রক্তরসের মেইন উপাদান হচ্ছে পানি, 90 থেকে 92% হচ্ছে পানি, ওয়াটার। তাহলে পানি কি করে? এই যে রক্তের তরলতা রক্ষা করে, কে? রক্তরস। কারণ এর 90 থেকে 92% হচ্ছে পানি। তো পানির কাজ কি? তরলতা রক্ষা করে, কনসেপ্ট ক্লিয়ার একেবারে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আমরা পড়লাম যে হচ্ছে রক্তকণিকা আছে, RBC, WBC, প্লাটিলেট, সেগুলোকে দেহের সর্বত্র, এই যে ভাসমান যে রক্তকণিকা আছে সেগুলো দেহের সর্বত্র পরিবাহিত করে রক্তরস। তারপর আমরা যে খাবার খাই, আমরা জানি শর্করা খেয়ে হয় কি? গ্লুকোজ, প্রোটিন খেয়ে হয় অ্যামিনো অ্যাসিড, লিপিডে হয় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এগুলো রক্তের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কোষে যায়, সেই কোষে গিয়ে মেটাবোলাইজড হয়। তারপরে আমরা দেখলাম যে বর্জ্য পদার্থ কিডনিতে বিভিন্ন, এই যে তোমার কিডনিতে যে তৈরি হয় ইউরিক অ্যাসিড, বিভিন্ন
বর্জ্য পদার্থ তৈরি হয় কিডনিতে, সেগুলো রক্তের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। ঠিক আছে, মানে বডির সমস্ত মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, মানে বডিতে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো সব তৈরি হচ্ছে এগুলো রক্তের মাধ্যমে কিডনিতে যায়, এবং কিডনির মাধ্যমে মূত্র দিয়ে বের হয়ে যায়। কি বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? হ্যাঁ, রক্তের মাধ্যমে কিডনিতে যায়, কিডনির মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়, শেষ। তারপর হচ্ছে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হচ্ছে রক্তরসের মাধ্যমে প্রায় 75% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় রক্তরসের মাধ্যমে। এটা ভালো করে মনে রাখবা যে আরবিসি যেটা আছে, আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে, আরবিসি মেইনলি, মানে অধিকাংশ অক্সিজেন পরিবহন করে হচ্ছে আরবিসি, আর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে হচ্ছে রক্তরস, সামান্য পরিমাণে এটা করতে পারে এটা। এখন এর যে গুরুত্বপূর্ণ যে লাইনটা, এটা মনে রাখবে, এটা রক্তের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কি? অম্ল ক্ষার মানে অ্যাসিড বেজের যে ব্যালেন্স, এটা রক্ষা করে হচ্ছে রক্তরস। কীভাবে করে তোমাদের লাগবে না, এটা মনে রাখলে হবে। তাহলে এই কাজগুলো পড়ে ফেলবা, তাহলে শেষ। তাহলে এই যে আমাদের প্রশ্ন দেখো, সবাই এখন পারবা এই প্রশ্ন, সবাই পারবা যে মানবদেহে রক্তে রক্তরসের পরিমাণ কত? এখনই পড়লাম 55%, আর 45% হচ্ছে রক্তকণিকা। ক্লিয়ার, সুন্দর করে শেষ পড়া। হ্যাঁ, রক্তকণিকা তো কালকে পড়বো আমরা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই পড়লাম। তাহলে আজকে যা পড়লাম আমরা 5 মিনিটের মধ্যে পুরো পড়াকে রিক্যাপ করব। আজকে আমরা এই 45 মিনিটে যা পড়লাম তা পরবর্তী 5 মিনিটের মধ্যে পুরো রিক্যাপ করব। তাহলে আমরা আসো রিক্যাপ করি। দেখো আমরা কি পড়লাম, দেখো আমরা পড়লাম হচ্ছে প্রথমে যে মানবদেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত। অনেকগুলো সিস্টেম আছে আমাদের বডিতে, যেমন পরিপাক এবং শোষণতন্ত্র, রক্ত এবং সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, স্নায়ুতন্ত্র, আছে না? হ্যাঁ আছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে রক্ত এবং সংবহনতন্ত্র। ঠিক আছে। এখন সর্বপ্রথম এই রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে ধারণা দেন কি? এটা হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। এটা মনে রাখবা, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এবার বললাম। এখন আমরা দেখলাম যে রক্ত কি। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, রক্ত আমরা পড়ছি হচ্ছে রক্ত ও সংবহনতন্ত্র। রক্ত আসলে কি? মানবদেহে 4 ধরনের টিস্যু আছে, উদ্ভিদে আছে 2 ধরনের, ভাজক এবং স্থায়ী। আর মানুষের 4 ধরনের, আবরণী, যোজক, পেশি এবং স্নায়ু। রক্ত হচ্ছে যোজক টিস্যু। আমরা আবারও পড়েছি, আমরা একটু আগে পড়লাম যোজক টিস্যুর আবার 3টা ভাগ। এর মধ্যে একটা হচ্ছে স্পেশালাইজড যোজক টিস্যু, সেটা হচ্ছে রক্ত। তাই সংজ্ঞা কী বলবো যদি বলে রক্ত কি? রক্ত এক ধরনের তরল বিশেষায়িত যোজক টিস্যু। পড়া শেষ। এই যে লেখা আছে এখানে, পড়া শেষ। তারপরে এখন আমরা এটা দেখলাম যে সংবহনতন্ত্রকে 2টা ভাগে ভাগ করি, রক্ত এবং লসিকা। রক্তের মধ্যে কি থাকে, লসিকার মধ্যে কি থাকে, আমরা সব পারবো এখন। রক্ত কি পড়লাম? এক ধরনের তরল যোজক টিস্যু, বিশেষায়িত যোজক টিস্যু, এটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখলাম যে এটা পুরুষের দেহে, এটা একটা সুস্থ সবল পুরুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, আর হচ্ছে মহিলার দেহে থাকে মানে হাফ লিটার কম থাকে। কেন কম থাকে? এই কারণে কম থাকে। তারপরে মোট ওজনে 8% থাকে হচ্ছে রক্ত। দেহের মোট ওজনে 8% রক্ত। সামান্য ক্ষারীয়, তাপমাত্রা কত, পিএইচটা খুব গুরুত্বপূর্ণ, এটা পড়বা। আপেক্ষিক গুরুত্ব পড়বা, শেষ। এখন যদি আমরা রক্তের উপাদানগুলোকে পৃথক করতে চাই, কী করবো? সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে কী পাবো? এই যে এখানে লেখা আছে, রক্তরস পাবো, রক্তকণিকা পাবো। এটা 45%, এটা 55%। এর মধ্যে এই যে রক্তরসের মেইন উপাদান পানি, কঠিন থাকে কিছু, কঠিনের মধ্যে অজৈব থাকে, জৈব থাকে। জৈবর মধ্যে আছে প্লাজমা প্রোটিন, এটার নামগুলো মনে রাখবা জিবিএ 5 দিয়ে। এই তো হয়ে গেল। লোহিত
এইগুলো একটু পড়ে নেবা, তাই পড়া শেষ। এখন আমরা পড়লাম রক্তরস আর প্লাজমার কাজ কী। যেহেতু এখানে বেশি থাকে যে পানি থাকে, পানির কাজ কি তরল রক্ষা করা, তারপর রক্তগুলো বহন করা, এই যে খাদ্য সারগুলোকে বহন করা, এই যে আমাদের বডির যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোকে রক্ত কী করে, বৃক্কে প্রেরণ করে, বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়, এবং রক্তে অম্ল এবং ভয়ের এটা রক্ষা করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে রক্তের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? ভালো করে শোনো, ভালো করে। অম্ল এবং ক্ষারে ভারসাম্য রক্ষা করে কে? উত্তর হবে রক্তরস। রক্তরস খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা এটা, এটা তো আমরা পড়লামই। ঠিক আছে, তাহলে আজকের রক্ত সম্পর্কে প্রাথমিক যে ক্লাসটা আজকে এখানেই শেষ। কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স জানাবা। কালকে আমরা পড়বো রক্তকণিকা সম্পর্কে, রুটিন দেওয়া আছে, রুটিন তোমরা দেখে নিব। আর আমরা সবাই ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকে ক্লাসটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আজকে ক্লাসে একজন ছিল লাইভে, একজন লাইভে থাকলে ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে? আমরা 5 মিনিট আগে লিঙ্ক দেওয়ার চেষ্টা করি, আমরা ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাসে এখানেই শেষ।